আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। নানা চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনকে সামনে রেখে গুরুত্ব পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একীভূতকরণের বিষয়টি। তবে আন্তরিকতা না থাকলে সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করে গণ অধিকার পরিষদ। আর এনসিপি মনে করে গণঅভ্যুত্থানের দায় এড়িয়ে রাজনীতি করতে পারবে না তারা। নাজমুল হুদার রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের আগেই একীভূতকরণের আলোচনা চালাচ্ছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। এ নিয়ে অনানুষ্ঠানিকভাবে দুই দলের মধ্যে আলোচনায় ইতিবাচক সাড়া মেলার কথাও জানান শীর্ষ পর্যায়ের নেতারা। তবে কোন কাঠামোর আলোকে দল গঠন হবে তা নিয়ে চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। এসব বিষয় ঠিক করে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দল দুটি একীভূতকরণ করা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারে। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল হিসেবে এনসিপি নিজস্ব পরিকল্পনা ও রূপকল্প অনুযায়ী যে কোনো দলকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এদিকে দল একীভূতকরণে ছাড় দেওয়ার মানসিকতা থাকলেও নতজানু হয়ে গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগ দিবে না বলে জানান সাধারণ সম্পাদক রাশেদ খান। ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে, কিন্তু যোগদান করার কোনো ইচ্ছা নাই। দুটি পার্টি যদি এক হয়, একীভূত হয়, মার্জ হয়, সেক্ষেত্রে আমরা উদার থাকব, আন্তরিক থাকব। কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে যেটি তারা ছড়িয়ে দিয়েছে, আমরা তাদের দলে যোগদান করছি, এরকম যদি তাদের দলীয় সিদ্ধান্ত হয় তাহলে আমি এখনই ডিনাই করে দিচ্ছি, আমরা এনসিপিতে যোগদান করব না। কোন ধরনের রাজনীতি আমরা করতে চাই, কোন ধরনের রাষ্ট্র আমরা গঠন করতে চাই, সেই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে বলা আছে। গণঅভ্যুত্থানের দায় নিয়ে দলটা চলছে। এই যে গণঅভ্যুত্থানের দায়, এটাকে এড়িয়ে নিজের রাজনীতি করতে পারবে, এটার কোনো সুযোগ নেই। একীভূতকরণ হলেও নাহিদ ইসলাম দলের আহ্বায়ক থাকবে বলে মনে করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তবে দুই দলই ছাড় না দিলে একত্র হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে বলে আশঙ্কা প্রকাশ করেন রাশেদ খান। যে ধরনের কাদা ছোড়াছুরি আমরা দেখছি, এইভাবে আসলে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। যেহেতু তারা নিজেদেরকে বড় দাবি করছে, তাদেরকে আন্তরিকতা দেখাতে হবে, তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে এবং যাদেরকে নিয়ে তারা পথে চলতে চায় তাদের প্রতি মূল্যায়ন এবং শ্রদ্ধা, আন্তরিকতার জায়গাটা আরও বেশি বাড়াতে হবে। অন্যথায় কোনোভাবে এক হওয়া সম্ভবপর হবে না। যদি দল হিসেবে মার্চ হয়ে যায়, সেই ক্ষেত্রে নেতৃত্বের ইস্যুটা আসবে। যেহেতু তাদেরও একটা অর্গানোগ্রাম আছে, আমাদেরও একটা লিডারশিপের জায়গা আছে, সেক্ষেত্রে আমরা মনে করি বা এনসিপির পজিশন হচ্ছে এনসিপি নামেই আমরা থাকতেছি এবং নাহিদ ইসলাম আহ্বায়ক, আক্তার হোসেন সদস্য সচিব, এই পর্যায়ে আমরা থাকতেছি। 2018 সাল থেকে গণ অভ্যুত্থান পর্যন্ত এই দুই দলের নেতাদেরই আন্দোলনের মাঠে একসাথে দেখা যায়। কারণ এনসিপির নির্দিষ্ট লক্ষ্য আছে, তার নির্দিষ্ট রাষ্ট্র পরিকল্পনা আছে, নির্দিষ্ট সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি আছে। এই বিষয়গুলোকে যদি অ্যাডপ্ট করা না যায় তাহলে এনসিপি করাটা মুশকিল। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান বিশ্বকে চমকে দিয়েছিল বলে মন্তব্য করেছেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট দানিলো তুর্কো। ডক্টর ইউনূসকে ক্লাবের সদস্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে বৈশ্বিক নেতৃত্বকে জানার সুযোগ করে দিতে তার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন তুর্কো। তার আমন্ত্রণকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখনও গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোচ্ছে। সরকার অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। গেল সরকারের ভুল তথ্য সংশোধন করে এলডিসি গ্রাজুয়েশন 3 বছর পেছাতে জাতিসংঘের কাছে সরকারকে আবেদন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শক্ত প্রস্তুতি না থাকলে তা টেকসই হবে না বলেও মনে করেন তারা। অভিযোগগুলো দ্রুত সংশোধনেরও জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে এলডিসি পরবর্তী সময়ের জন্য প্রস্তুতির তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বেশ কিছুদিন ধরে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টি বাংলাদেশের হাতে নেই বলে একাধিকবার মন্তব্য করেন। বারবার বলছি, এটা সরকারের হাতে না, এটা ইউএন এর ডিসিশন। আপনাকে ভোট পাইতে হবে, আমি যতই কাঁদেন আপনাকে 50% উপরে ভোট পাইতে হবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর সভাপতি বলছেন, আওয়ামী লীগ সরকারের আবেদনে মিথ্যা তথ্য ছিল।
তিনি বলেন, ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ আগে কম দেখানো হতো, এখন প্রকৃত তথ্য প্রকাশের ফলে ব্যবসায়ীদের খরচও বেড়ে গেছে। আগের রেজিমে অনেক ফ্যাব্রিকেটেড ডাটা ছিল, তো এই ফ্যাব্রিকেটেড ডাটাগুলো কারেক্টেড হওয়ার পরেও আপনি কমপ্লাই করেন যে 3টা বিষয়ের উপর ভিত্তি করে আপনি গ্র্যাজুয়েটেড হতে চান, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে অনেক ডাটা কারেক্টেড হওয়ার পরে আপনার যেমন এনপিএল বেড়ে গেছে, নন পারফর্মিং লোন দ্বিগুণ হয়ে গেছে। তা নন পারফর্মিং লোন যখন দ্বিগুণ হয়ে যায় তাহলে আপনার ব্যবসার যে কস্ট অফ ডুইং বিজনেস এইটা বেড়ে গেছে, এইটা একটা সহনীয় পর্যায়ে আসতে হবে। সব বিবেচনায় সময় পেছানোর আহ্বান বিজেএমই সভাপতির। আমরা যদি বাড়তি 3 বছর পাই তাহলে আমরা প্রস্তুত হইতে আরো ভালোভাবে প্রস্তুত দিতে পারবো। সবচেয়ে দুঃখজনক বিষয় হবে এটা যে আপনি গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার পরে ওই জায়গায় সাস্টেন করতে পারলেন না। আপনি চাইলেই ইউএনসিডিবিতে আপনি আবেদন করতে পারবেন, অবশ্যই আবেদনের পিছনে আপনাকে যুক্তি দিতে হবে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান মনে করেন, মিথ্যা পরিসংখ্যানের প্রমাণ দেখিয়ে নতুন আবেদন করা যেতে পারে। যদি পিছাবার আবেদনটা করতে হয় তাহলে শক্তির সাথে জোরালোভাবে সেটা করে ফেলা যাক, কাগজপত্র দিয়ে যে আর্গুমেন্টগুলো কীভাবে করা দরকার সেটা করা থাক। আরেকটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন পরবর্তী অবস্থার জন্য আমরা কিভাবে প্রস্তুত, আমরা কিভাবে কাজ করব, সেই প্রস্তুতিমূলক কাজগুলো একই সাথে চালিয়ে যেতে হবে। এলডিসি গ্রহণ বা বিয়োজন উভয় চিন্তা মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। প্রস্তুতির কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারে নামবেন প্রার্থীরা। বুধবার 20 জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এদের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের 11 জন এবং হল সংসদের 9 জন বলে জানিয়েছেন নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক AKM আরিফুল হক সিদ্দিকী। এছাড়া 4 জনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এর আগে চাকসু নির্বাচনের তারিখ 3 দিন পিছিয়ে 15 অক্টোবর করা হয়। পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারে কম সময় পাওয়ায় নির্বাচন পেছানো হয়। নির্বাচনে মোট ভোটার 27,637 জন। এর আগে সবশেষ 1990 সালে নভেম্বরে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচন। সকাল 9টা থেকে 19টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, চলবে দুপুর 3টা পর্যন্ত। ভোট দেওয়ার সুযোগ পেয়েছে উচ্চশিক্ষিত শিক্ষার্থীরা। এবারের নির্বাচনে 11টি পদে লড়ছেন 63 জন। মোট ভোটার 4,761 জন। এর আগে গত 11 আগস্ট তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর 350 সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। আমরা কোনো আশঙ্কা দেখছি না। আমাদের মনে হয় যে সুষ্ঠু একটা ভোট নির্বাচন হবে। আর তাছাড়া তো এখানে যেহেতু হল নেই, এখানে সম্পূর্ণ কেন্দ্রীয় সংসদ নির্বাচন, আর কোনো প্যানেলও নাই। আমরা আশা করি যে খুব দ্রুত ভোট সম্পন্ন হবে, সুষ্ঠুভাবে হবে। এ বিষয়ে আরো জানতে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। জানাবেন যে ভোট গ্রহণের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, দীর্ঘ 7 বছর পর কিন্তু এই গণবিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ গকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিরোধীনভাবে বিকেল 3টা পর্যন্ত। তো নির্বাচনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে গণবিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উৎফুল্লভাবে কিন্তু সকাল থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসে হাজির হয়েছেন। তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট প্রদানের জন্য কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় অবস্থান নিয়েছেন এবং সারিবদ্ধভাবে কিন্তু তারা তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীকে কিন্তু তাদের যে মূল্যবান ভোট, সেই ভোট কিন্তু তারা প্রদান করা শুরু করেছেন বলে আমরা দেখেছি। তো বিশ্ববিদ্যালয় জুড়ে এই মুহূর্তে এক উৎসবমুখর পরিবেশ বয়ে চলেছে। নিরাপত্তা বাহিনী কিন্তু সজাগ রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে কিন্তু প্রায়
400 মতো পুলিশ বাহিনী, বিভিন্ন সাদা পোশাক সহ পোশাকধারী পুলিশ কিন্তু তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এছাড়াও কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী স্ট্যান্ড বাই রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু প্রয়োজন হলে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় প্রবেশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যেই যে 19টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু একযোগে ভোট প্রদান শুরু হয়েছে। 4,62 জন ভোটার রয়েছেন এই ভোট কেন্দ্রে। কিন্তু এবার নির্বাচন কিন্তু উৎসব মুখর পরিবেশে হচ্ছে বলে আমরা জেনেছি। দীর্ঘ 7 বছর পূর্বে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছিল। ডক্টর জাফরুল্লাহ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তিনি একটি নির্বাচন উপহার দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু আর নির্বাচন হয়নি। আজকে কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার পর আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা উৎফুল্ল এবং তারা খুশি এবং সুস্থভাবে ভোট সম্পন্ন হবে এবং ভোট 3টার পরে কিন্তু ভোট গণনা শেষে কিন্তু ফলাফল ঘোষণা করবেন বলে আমরা জেনেছি। তো বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্রতিমা সাজানো, রং তুলির পাশাপাশি আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমার শিল্পী ও আয়োজকরা। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সাকিব আল হাসানের রিপোর্টে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের পূজার মূল পর্ব। এ উৎসব ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। একদিকে চলছে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়, অন্যদিকে চলছে মন্দিরের প্যান্ডেল ও তোরণ নির্মাণের কাজ। লালমনিরহাটের 5 উপজেলায় 467টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে গঠন করা হয়েছে সোশ্যাল মিডিয়া সেল। অন্যান্য সংস্থা তো থাকবেই, আমাদেরই সাদা পোশাকে ডিবি ডিএসবি কাজ করবে, থানার মোবাইল পার্টি যেগুলো আছে সেগুলো নিয়মিত টহল দিচ্ছে। দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ফরিদপুরের 757টি মণ্ডপে। মহালয়ার দিন থেকে শুরু হয়েছে রংতুলি, আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ। জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিমা শিল্পীদের পারিশ্রমিক না বাড়ায় হতাশার কথা জানায় শিল্পীরা। আর আমাদের জীবিকা অর্জনের প্রথমই হচ্ছে প্রতিমা করা। গতবার দেখা গেল 20,000 দিয়েছে, এবার 2,000 বাড়ছে, এই এতটুকু। কমিটি যদি আমাদের বেশি দিত তাহলে হয়তো আমরা একটু ভালো থাকতে পারতাম। পূজা উদযাপন পরিষদ এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যেসব নির্দেশনা আছে সেগুলো আমরা প্রতিটা মন্দিরে পৌঁছে দিচ্ছি। ভৈরবে 24টি মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজার আনুষ্ঠানিকতা। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিগত বছরের ন্যায় এবছরও আমাদের সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে আরও উৎসাহ উদ্দীপনার সাথে পালন করবেন। পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের অর্চনার নিয়মকানুন শিক্ষা দিচ্ছেন পুরোহিতরা। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হবে দেবী দুর্গার আরাধনা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সাকিব আল হাসান, RTV। এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফাইনালে যাওয়ার জন্য ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে এই ম্যাচেও শঙ্কা রয়েছে লিটন দাসকে দলে পাওয়া নিয়ে। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। ভারতের সঙ্গে ম্যাচ হারের 20 ঘন্টার মাথায় আবারও মাঠে নামছে বাংলাদেশ। ক্লান্তি নিয়েই ফাইনালের লক্ষ্যে লড়াইয়ে নামবে টাইগাররা। সুপার 4-এর ম্যাচে ভারতের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। তবে হতাশা নয়, ম্যাচটি থেকে শিক্ষা নিতে চান জাকের আলী। অঘোষিত সেমিফাইনাল হওয়ায় বাড়তি চাপ থাকার কথা টাইগারদের। তবে ভারপ্রাপ্ত এই অধিনায়কের মতে পাকিস্তানও থাকবে একই চাপে, যেখানে বাংলাদেশ সাহসী ক্রিকেটটাই খেলবে। আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম তখনও আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি, তো ওদের জন্য যা আমাদের জন্য তা, আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। ভারতের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। লিটন ইনজুরির কারণে ছিটকে যান, ফেরেন পারভেজ ইমন, সাইফুদ্দিনরা। ফলে পাকিস্তান ম্যাচে দলের কম্বিনেশন নিয়েও টিম ম্যানেজমেন্টের থাকছে বাড়তি নজর। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। এদিকে শঙ্কা বাড়াচ্ছেন লিটন, এই ম্যাচেও অধিনায়ককে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল। উনি রিকভারিতে আছেন, তো অবশ্যই আমরা ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে।
টি-20-তে পাকিস্তানের বিপক্ষে 20 পরাজয়ের বিপরীতে বাংলাদেশের জয় কেবল 5টি। সবশেষ সিরিজে 2-1 ব্যবধানে জেতে টাইগাররা। এছাড়া চলতি বছরে দলটির কাছে হোয়াইট ওয়াশের স্মৃতিও আছে টাইগারদের। রাফি আমিন, RTV। রাজধানীর কারণ বাজারে ট্রাক চাপায় রায়হান নামে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত 12টার দিকে কারণ বাজারের মেট্রো রেল স্টেশনের নিচে দুর্ঘটনা ঘটে। এই সময় একই মোটর সাইকেলে থাকা সজীব নামে একজন গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে রায়হান ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাক নিয়ে চালক পালিয়ে গেলেও তার সহযোগী তরিকুল ইসলামকে আটক করে তেজগাঁও থানায় দিয়েছে স্থানীয়রা। রায়হানের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। ঢাকার পরিবারের সঙ্গে থাকতেন। আমি একবার লাশ ধরতে গেছি, যখন দেখছি ও পড়ে গেছে গা, আমার তো মেডিকেল পাশে, আমি চাচ্ছিলাম যে যদি খারাপ কিছু হয় মেডিকেলে নিয়ে যাব। পরে আবার দেখতেছি ওইটার পাশে অনেক লোক চলে আসছে, তাৎক্ষণিক ট্র্যাক তো ধরতে হবে। আমি সব বাদ দিয়ে ট্র্যাক ধরতে গেছি। ট্র্যাক 4-5টা চাপ দেওয়ার পরও যে কোনোভাবে হোক আমি ওটার যে লোক ছিল তাদেরকে আমি ধরে আনতে সক্ষম হয়েছি। ট্রাকের চালক হেল্পারে বলছে যে দেখো তো কী হয়েছে, পিছনে ওকে নামিয়ে দিয়ে টান দিয়েছে। ড্রাইভার পলাতক গাড়িসহ। হেল্পার যখন দৌড়ায়, ওখানকার স্থানীয় লোকজন তাকে আটক করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 15 বছর ধরে বন্ধ রেডিওথেরাপি। ক্যান্সার চিকিৎসার এক পর্যায়ে দেয়া হয় এই থেরাপি। মেশিনটি বিকল থাকায় রেডিওথেরাপি নিতে রোগীরা বাধ্য হয়ে ঢাকায় যাচ্ছেন। ফলে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। সংশ্লিষ্টরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও নেই কোনো উদ্যোগ। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বাসাকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। বৃহত্তর ময়মনসিংহের 6 জেলার ক্যান্সার আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য 1996 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয় রেডিওথেরাপি মেশিন। এখান থেকে কম মূল্যে এবং কোনো হয়রানি ছাড়া স্বল্প সময়ে রেডিওথেরাপি নিতে পারতেন রোগীরা। মেশিনটি নষ্ট হওয়ার আগে প্রতিদিন 30 থেকে 35 জন রোগী থেরাপি নিতে পারতেন। কিন্তু মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় রেডিওথেরাপি নিতে রোগীদের ছুটতে হচ্ছে ঢাকায়। এতে বেড়েছে চিকিৎসা ব্যয়। অনেকের পক্ষে ঢাকায় গিয়ে থেরাপি নেওয়াও সম্ভব হচ্ছে না। রেডিওথেরাপিটা ময়মনসিং নাই, আরসি নাই। এই যে 17 মাস ধরে খুব ভুক্তভোগী হইতেছে। থেরাপি মেশিনটা যাতে এখানে দেয়, রোগী ঘর যাতে অসুবিধা না হয়। এখান থেকে অনেক রোগীর ওখানে যে অনেকের থাকার ব্যবস্থা থাকে না বা অনেকের অনেক সমস্যা হয়। মেশিনটি আমেরিকান কোম্পানির। তাদের সহযোগিতা না পায় এটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। বড় জনগোষ্ঠীর যে ক্যান্সার চিকিৎসার মেইন যে অংশ রেডিয়েশন থেরাপি, এটা কিন্তু আমরা দিতে পারতেছি না। হাসপাতালে একটি আধুনিক ক্যান্সার ইউনিট হচ্ছে, যেখানে রেডিওথেরাপি মেশিন সহ আধুনিক সরঞ্জাম স্থাপন করার কথা জানান হাসপাতালের পরিচালক। ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি রোগীদের চিকিৎসার জন্য এখানে নিচে 2 তলা এবং উপরে 15 তলা, মোট 17 তলা বিশিষ্ট একটা হাসপাতাল, আলাদা বিল্ডিং স্থাপন করা হচ্ছে। এই রেডিওথেরাপি প্রদান করার জন্য এই ক্যান্সার রোগীদের এখানে লিনিয়াক অ্যাক্সেলারেশন মেশিন 2টা স্থাপন করা হবে। ঢাকা সরকারি হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল পেতে দেরি হয় এবং বেসরকারি হাসপাতালে খরচ অনেক বেশি। তাই প্রান্তিক মানুষের চিকিৎসায় দ্রুত সমস্যা নিরসনের দাবি ভুক্তভোগীদের। নাদিরা সুলতানা, RTV। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না পিরোজপুরের নদীগুলোতে। মাছ না পাওয়ায় একরাশ হতাশা আর দুশ্চিন্তা মাথায় নিয়ে দিন কাটছে জেলেদের। তারা বলছেন, অবৈধ জাল দিয়ে জাটকা মাছ ধরার কারণে ইলিশ শূন্য হয়ে পড়ছে নদীগুলো। আর মৎস্য বিভাগ বলছে, এমন অবস্থার জন্য দায়ী নদীর নাব্যতার সংকট। সংশ্লিষ্টদের সংখ্যা দ্রুত ব্যবস্থা না নিলে ইলিশের ঐতিহ্য হারাবে এই জেলা। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশজুড়ে চলছে রূপালী ইলিশ আহরণের ভরা মৌসুম। তাই বহু আশা নিয়ে পিরোজপুরের কালীগঙ্গা, কচা, বালেশ্বর, সন্ধ্যাসহ বিভিন্ন নদীতে জাল ফেলছে জেলেরা। তবে আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছে না তারা। টেনে তোলা মাছবিহীন খালি জালে হতাশা বাড়ছে জেলেদের। প্রতি বছর জেলার ইলিশ বাজার খ্যাত বেকুটিয়া সেতুর 2 প্রান্তে এ সময় ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমজমাট থাকলেও এবার নেই সেই চিরচেনা আমেজ।
বাজারে কিছু ইলিশ পাওয়া গেলেও দাম আকাশচুম্বী। 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3200 টাকা কেজি দরে। যে পরিমাণে আমরা মনে করেছিলাম যে এবার মাছ অনেক কম দামে পাবো, আসলে সেরকম আমরা কম দামে পাচ্ছি না। ঝাটকা মাছ গত বছর ছিল 500 400, এবছর হয়েছে 1000 800। এবছর সিজনে মাছ হবার কথা, সেইভাবে এবছর মাছ অনেক কম গেছে, এবছরের তুলনায় মাছ অর্ধেক। জেলেরা বলছে অবৈধ জাল এবং ঝাটকা মাছ শিকারের কারণে ইলিশ শূন্য হয়ে পড়ছে নদীগুলো। অনেক মাছ পাইতাম, এখন সিজনে আমরা অল্প কটা মাছ পাই। এর কারণ হলে বাঁধা জাল, চরগড়া, তারপর ব্যাট জাল আর ট্রলিং, সাগর দিয়েই মাছ মারি খেলায় সমুদ্র থেকে। ওরা মৌসুমে বর্তমানে আমরা এখনো মাছ পাই না, মাই পাই না খাই থাকি। বেন্দি জাল যদি উঠিয়ে নিতে পারেন তাহলে আমরা মাছ পাবো। এদিকে ইলিশ খরার কারণ হিসেবে নদীর নাব্যতা সংকটকে দুষছে জেলা মৎস্য বিভাগ। ডুবোচর জমে যাওয়ায় কিছুটা মাছের আধিক্য বা ঘাটতি দেখা গেলেও কিন্তু টোটালি এটার বাজারে কোনো বিরূপ প্রভাব নেই। তবে সরকারের মৎস্য বিভাগের তরফ থেকে কোন কোন এলাকায় ড্রেজিংয়ের আওতায় আনা দরকার সেই বিষয়টা আমরা সেন্ট্রালি সরকারকে আমরা জানিয়েছি। স্বাদ আর আকারের দিক দিয়ে ভোক্তাদের কাছে বেশ জনপ্রিয় এ জেলার ইলিশ। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। সাফ অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও নেপালকে হারিয়ে সেরা 4-এ ওঠে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এদিকে বি গ্রুপের রানার্স আপ পাকিস্তানও বেশ শক্ত প্রতিপক্ষ। তবে দলটির দুর্বলতা কাজে লাগিয়ে জয় পেতে চান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। প্রধান কোচ ও আত্মবিশ্বাসী দল নিয়ে। তো আমরা জানি আমাদের কি করতে হবে। ইনশাল্লাহ আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে নামবো। তো আমাদেরও প্রস্তুতি, পরিকল্পনা এবং আমাদের আত্মবিশ্বাস ভালো ছেলেদের। তো আশা করি যে আমরা জয়ের জন্য মাঠে নামবো। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।